ব্রাহ্মণবাড়িয়ায় বালু উত্তোলনে বাধা দেয় গ্রামবাসীর উপর গুলি, আহত 4। মাদারীপুরে রাতের আধারে টর্চ জ্বালিয়ে ফের দুপক্ষের সংঘর্ষ, শতাধিক হাত বোমা বিস্ফোরণ। পাঁচ বছরেও শেষ হয়নি শরীয়তপুরের আঙ্গারিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণ কাজ। জরাজীর্ণ টিন শেডে চলছে পাঠদান। গাদাগাদি করে এক বেঞ্চে 5 থেকে 6 জন করে বসা লাগছে। আমরা ঠিকমতো আমাদের পড়াশোনা করতে পারছি না, আমরা ক্লাসে মনোযোগ হতে পারছি না। লাইব্রেরিগুলো পুরো ভেঙে গিয়েছে এবং ক্লাস করা অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। এখানে কোনো ভবন তো নাই, 2 থেকে 3টা টিন শেড ভবন আছে, যেটা খুবই জরাজীর্ণ। সাতক্ষীরায় প্রতিদিন একসাথে 6,000 লোকের ইফতার আয়োজন। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় দানের অর্থে এই উৎসব। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। প্রথম শিরোনামে যেমনটি জানালাম, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদীতে বালু উত্তোলনে গ্রামবাসী বাধা দিলে গুলি চালিয়েছে বালু ব্যবসায়ীরা। এ সময় 4 জন গুলিবিদ্ধ হন। আমরা এই বিষয়ে আরো একটু বিস্তারিত জানবার চেষ্টা করছি। সহকর্মী শফিকুল ইসলাম অপেক্ষা করছেন আমাদের জন্য। শুনতে পাচ্ছেন কিনা শফিক? এই ঘটনায় কি কি তথ্য আছে একটু বিস্তারিত করে আমাদেরকে জানাবেন। বৃষ্টি, প্রাথমিকভাবে গুলিবিদ্ধ 4 জনের নাম আমরা পেয়েছি। একজন নাম হচ্ছে আলিম, নুরুল মিয়া, সফর মিয়া এবং নুরুল মিয়া। এই 4 জনের প্রাথমিক নাম আমরা পেয়েছি। তার গুলিবিদ্ধর সংখ্যাটা আরো বাড়তে পারেন। এটি ছুরাগুলি, অর্থাৎ এলোপাতারি ভাবে এই গুলি করা হয়েছে। পুরো গ্রামের মানুষ যখন, আশেপাশের গ্রামের মানুষ যখন এই বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করতে আসে, তখনই এই গুলিবর্ষণের ঘটনাটি ঘটে। আরেকটি তথ্য যদি আপনাকে জানিয়ে রাখি যে বিশেষ করে নবীনগরের অপর প্রান্তে হচ্ছে নরসিংদী রায়পুরা, সেখানকার মির্জাচর নামে একটি স্থান হচ্ছে। সেখান থেকে আসলে এই সেখান থেকে ড্রেজারের মাধ্যমে এই বালু উত্তোলন করা হয় বলে কিন্তু স্থানীয়রা আমাদেরকে বলছেন। অর্থাৎ যে স্থানটি থেকে বালু উত্তোলন করার কথা বালু মহলে, সেখান থেকে উত্তোলন না করে গ্রামের কৃষি জমি এবং চরের জমি কেটে নেওয়া হচ্ছে। ফলে কিন্তু নবীনগরের কিন্তু ভাঙন কিন্তু অব্যাহত রয়েছে। পরবর্তীতে স্থানীয়রা কিন্তু প্রতিবারই কিন্তু প্রতিবাদ করে, কিন্তু আজ সকালে যখন চরলাপাং গ্রামের মানুষ প্রতিবাদ করতে যায়, ঠিক সেই সময় কিন্তু এই গুলিবর্ষণের ঘটনা ঘটে। আহতদেরকে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আমরা কথা বলেছিলাম পুলিশের সাথে। স্থানীয় থানা পুলিশ, নবীনগর থানা পুলিশ যেটি জানিয়েছেন, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং কারা গুলি বর্ষণ করেছেন এই বিষয়ে তারা তদন্ত করে দেখছেন এবং আইনগত ব্যবস্থা তারা নেবেন বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন। বৃষ্টি, বিস্তারিত জানাচ্ছিলেন শফিকুল। মাদারীপুর সদরে আধিপত্য বিস্তার নিয়ে রাতের আধারে ফের টর্চ লাইট জ্বালিয়েই সংঘর্ষে জড়ালো দুপক্ষ। গতরাতে নতুন মাদারীপুর গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে গ্রামের আক্তার হাওলাদার ও হাসান মুন্সির মধ্যে দীর্ঘদিনের বিরোধ। এরই জেরে গতকাল রাত 9টার দিকে সংঘর্ষ শুরু হয় দুপক্ষের মধ্যে, 1টা পর্যন্ত চলে। আর এ সময় শতাধিক হাত বোমা বিস্ফোরণ হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় আহতদের মধ্যে 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আগেও দুপক্ষ একাধিকবার সংঘাতে জড়ায়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 গ্রুপের সংঘর্ষে লিপ্ত হয় তারা। রাত্রে 11:30টার দিকে মেসেজ পাওয়ার পরে পুলিশ এবং র্যাব ঘটনাস্থলে উপস্থিত হয় এবং তাদেরকে নিবৃত্ত করে এবং তারা ডিসপার্স হয়ে চলে যায়। তো তাদেরকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম এবং র্যাবের একাধিক টিম কাজ করে, কিন্তু কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে আমাদের এই গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। 5 বছর অতিক্রম হলেও শরীয়তপুরের আঙ্গারিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণ কাজ শেষ হয়নি। ভবনের বেসমেন্ট খুঁড়ে ফেলে রাখায় ধসে পড়ছে পুরাতন ভবনের কক্ষ, দেখা দিয়েছে ফাটল। এতে আধা পাকা জরাজীর্ণ টিন শেডে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চলছে। দ্রুতই ভবন নির্মাণ শেষ করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি শিক্ষক আর শিক্ষার্থীদের। ঠিকাদারের সাথে কথা বলে ভবনের কাজ দ্রুত চালুর আশ্বাস দিয়েছে জেলার শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।
আধা পাকা ভবনের পিলার ধসে বের হয়ে আসছে রড, পচে গেছে কাঠ, মরিচে ধরেছে টিনের চালায়, পলেস্তারা খসে পড়ায় দেয়াল জুড়ে তৈরি হয়েছে অসংখ্য ফাটল। এমন বেহাল শরীয়তপুর সদরের আঙ্গারিয়া বালিকা উচ্চ বিদ্যালয়। গ্রীষ্ম বর্ষায় ভোগান্তি বেড়ে যায় কয়েক গুণ, অথচ দুর্ভোগ কমাতে 2021 সালে 1,31,00,000 টাকা ব্যয়ে বিদ্যালয়ের জন্য একটি নতুন ভবনের নির্মাণ কাজ শুরু করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। তবে 5 বছর পেরিয়ে গেলেও নির্মাণ হয়নি একটি পিলারও। তারা আসে কয়েকদিন পর কিছু খনন করে, এই রড টড গাড়ে, তারপরে আবার একটু কাজ করে, আবার কই চলে যায়, তাদের কোনো খবরও থাকে না। গাদাগাদি করে এক বেঞ্চে 5 থেকে 6 জন করে বসা লাগছে। আমরা ঠিকমতো আমাদের পড়াশোনা করতে পারছি না, আমরা ক্লাসে মনোযোগী হতে পারছি না। আমাদের ক্লাসরুমে অনেক ফাটল ধরেছে, এই জন্য আমাদের ক্লাস করতে অনেক সমস্যা হয়। আমরা সবসময় ভয়ের ভিতরে থাকি যে কখন আমাদের ক্লাসরুম বা ভেঙে পড়ে বা আমরা ক্ষতিগ্রস্ত হই। লাইব্রেরিগুলো পুরো ভেঙে গিয়েছে এবং ক্লাস করা অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। শ্রেণীকক্ষের অভাবে ক্লাস নিতে সমস্যায় পড়ছেন শিক্ষকরা, আর বিদ্যালয়ে নতুন ভবন না হওয়ায় দিন দিন কমে যাচ্ছে শিক্ষার্থীর সংখ্যা। যে 5 বছর আগে বা তারও আগে আমাদের প্রায় 5 থেকে 600 ছাত্রী ছিল, আর এই বছর আমাদের ছাত্রী 200-তে নেমে আসছে। এইখানে কোনো ভবন তো নাই, 2 থেকে 3টা টিন শেড ভবন আছে, যেটা খুবই জরাজীর্ণ। দ্রুত ভবন নির্মাণ কাজ চালু করে শেষ করার দাবি স্কুল কর্তৃপক্ষের। ঠিকাদার কাজটি ওই দ্রুত না করে সে আস্তে স্লো গতিতে করতেছে এবং আমাদের এর ফলে বিদ্যালয়ের আমরা যে শ্রেণীর শিক্ষকরা যে রুমে থাকতাম সেই রুমটা ফাটল ধরছে এবং এটা মারাত্মক ঝুঁকিপূর্ণ। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণেই এই দুর্ভোগ। তাদের সাথে কথা বলে দ্রুত ভবন নির্মাণের কাজ শুরু করার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। ডিলে করতেছে কন্ট্রাক্টর, যার কারণে আমাদের এই অবস্থা ক্লাস চলা একটু দূর হয়ে গেছে। আমরা ইতিমধ্যে সংশ্লিষ্ট ঠিকাদারের সাথে যোগাযোগ করেছি এবং তিনি আমাদের আশ্বস্ত করছেন উইদিন 7 ডেজের মধ্যে সে আমাদের কাজটা শুরু করবে। নতুন ভবন নির্মাণে বিদ্যালয়ে আবারও শিক্ষার পরিবেশ ফিরবে, এমনটাই প্রত্যাশা সকলের। SM শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের আজ শেষ কর্মদিবস। এই মুহূর্তে তিনি কথা বলছেন, একটু শুনতে চাই। আরেকটি ঘোষণা দিতে চাই, 750টি ফ্ল্যাট আমরা ইনশাআল্লাহ আমরা করব। সেটা সেখানে যারা নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত ওই প্রাইজে আমরা সেখানে ইনশাআল্লাহ দেব। আপনার মেয়াদ নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে, আপনি আসলে কতদিন থাকছেন? আসলে দেখুন, আমি অত্যন্ত গণতান্ত্রিক একজন মানুষ, কারণ 16 বছর আমি আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমি এই ফাইট করে কিন্তু আজকে এই অবস্থায় এসেছি। আমাকে যখন এই কোর্টের রাইটে দেওয়া হয়, এটা আপনারা দেখেছেন, একটা ঐতিহাসিক রায় ছিল। রাইটও হয়েছে এমনভাবে, কারণ আমি এই সরকারের যখন 21 সালে নির্বাচনটা করে আমাকে হাত পা বেঁধে পুকুরে সাঁতার কাটতে দেওয়া হয়েছিল। আমার সমস্ত এজেন্টগুলোকে গ্রেপ্তার করেছে, আমার নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে। ফাইনালি আমি যেদিন নির্বাচনী অনুষ্ঠানে যাচ্ছে, আমার নিজের সেন্টার বিএড কলেজে যখন আমি ভোট দিতে গেলাম, দেখলাম আমার কিছু মেয়ে এজেন্ট ছিল, তাদেরকে মেরে তারা আমার সামনে কান্নাকাটি করছে। এটা আপনাদের অনেক মিডিয়া আছে, সেদিন আমি দেখেছি চ্যানেল আয়ের ঢাকা থেকে একজন সাংবাদিক সেখানে ছিল, মহিলা, সে নিজে কান্নাকাটি করতে দেখেছে এবং তাকে আমি বলেছি, দেখুন এই মেয়েগুলো কান্নাকাটি করছে, তাদেরকে মেরে পুলিশের সামনে মেরে বের করে দেওয়া হয়েছে। তো ওই যে একটা ভীতিকর পরিস্থিতির নির্বাচন যেখানে নির্যাতনে পরিণত হয়েছিল, ওই সময় আমি ফাইট করেছি। 18 সালে যখন আমি জাতীয় সংসদ ইলেকশন করেছি, ওই সময় আমাকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে 2 মাস আগে, এবং আমাদের সমস্ত নেতাকর্মীদেরকে মারধর করা হয়েছে। এখানে আমির খসরু মাহমুদ চৌধুরী, আব্দুল্লাহ নোমান সহ সবাইকে কিন্তু নির্যাতন করা হয়েছে 18 সালে, আপনারা দেখেছেন। এটা নির্বাচন একটা নির্যাতন, ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তো সেই জায়গায় এসে আপনি ধরেন 21 সালের নির্বাচনটা আরো ভীতিকর ছিল। ওই জায়গায় তারা ইভিএম এ ভোট করেছে, কিন্তু সেখানে ইভিএম এর রেজাল্টটা তারা প্রিন্টেড কপি না দিয়ে তারা সেখানে কি দিয়েছে, সেখানে হাতে লিখে দিয়েছে। এইটাই আমি বলেছি যে ভাই, হাতে লিখে কোনো রেজাল্ট আমি নিব না। তোমরা যদি আমাকে হারাতে চাও তাহলে প্রিন্টেড কপি দাও, এই প্রিন্টেড কপি দিয়ে যদি আমি হারি, আমি এটা গ্রহণ করবো এই রেজাল্ট। অ্যাকর্ডিংলি আমি নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেছি। মামলা করার 1 সপ্তাহের মধ্যে আপনারা দেখেছেন 2021 সালে আমাকে মার্চের শেষের দিকে, সেটা সম্ভবত 27শে মার্চ অথবা 28শে মার্চ, 29শে মার্চ আমাকে আমার হসপিটাল থেকে গ্রেপ্তার করেছে। আমি রুগী দেখছি, রুগী দেখা অবস্থায় সমস্ত প্রশাসন থানা মিলে ঘেরাও করে আমাকে সেখানে গ্রেপ্তার। আমার পিএসআই যে মারুফ আমার সাথে কথা বলতে এসছে, তাকে সহ জেলে ঢুকে দিয়েছে। কাজে এই যে একটা অবস্থা, সেই জায়গায় এই মামলাটা আমি করেছিলাম দেখে নির্বাচনী ট্রাইব্যুনাল, এবং তারা 3 বছর আমি সেটা ফাইট করেছি, আপনারা দেখেছেন। এবং ফাইট করে আমি রেজাল্ট বের করতে, কিন্তু তারা কোনো
হার্ড ডিস্ক থেকে শুরু করে সব তারা পুড়িয়ে ফেলেছে। যেদিন ইলেকশন হয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের মেয়াদ শেষ হচ্ছে আজ এবং তিনি সাংবাদিকদের সাথে কথা বলছিলেন, সরাসরি দেখছিলেন। মূলত বিগত সময়ে যে সকল নির্যাতনের শিকার তিনি হচ্ছিলেন সে বিষয়ে বলছিলেন সাংবাদিকদের। রোজায় যেসব নিত্যপণ্যের চাহিদা বাড়ে সেগুলোর দাম এখনো বেশ চড়া। প্রতি হালি লেবু 120 থেকে 140 টাকায় বিক্রি হচ্ছে। শুরুর দিকে শসা, বেগুন, কাঁচামরিচের বাজারে উত্তাপ ছড়ালেও দুদিনের ব্যবধানে কিছুটা দাম কমেছে। আবার মানভেদে ছোলার কেজি বিক্রি হচ্ছে 90 থেকে 95 টাকায়। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 টাকা কেজি দরে। আগের মতোই আছে পেঁয়াজ, চিনির দাম। কুমিল্লার বাজারগুলোতে ভোজ্য তেলের তীব্র সংকট তৈরি হয়েছে। বেশিরভাগ দোকানই 5 লিটার তেলের বোতল মিলছে না। খুচরা ব্যবসায়ীরা বলছেন রমজানে কোম্পানিগুলো কৃত্রিম সংকট তৈরি করে আর তেলের সাথে অন্য পণ্য ক্রয়ে বাধ্য করা হয় ছোট ব্যবসায়ীদের, যার ফলে 5 লিটার সয়াবিন তেল মিলছে না। চাল বেগুন বিক্রি হচ্ছে 100 টাকা, এখন লাম্বা বেগুন বিক্রি হচ্ছে 80 টাকা। এখন করলার দাম বেশি, করলা আবার মনে করেন 200 টাকা। গোডাউন থেকে যে তেল আনতে হয়, তেলের পাশাপাশি অন্যান্য প্রোডাক্ট নিতে হয়, তাহলে তারা শুধু তেল দেয় না চাইলে। আর পাশাপাশি 5 লিটার তেল কোথাও পাবেন না বাজারে। মুন্সিগঞ্জের বাজার পরিস্থিতি সম্পর্কে জানবো। সহকর্মী আরাফাত রায়হান সাকিব অপেক্ষা করছেন। সাকিব, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি একদম প্রথম রমজান থেকেই আমরা লক্ষ্য করছি, সেটি কমাতে প্রশাসন কোনো ধরনের পদক্ষেপ নিয়েছে কিনা এবং দরদাম নিয়ে ক্রেতা বিক্রেতা উভয় পক্ষ কি বলছে তাও একটু জানাবেন। নুসরাত, দেখুন আসলে বাজারে কিন্তু এই মুহূর্তে সব পণ্যেরই আমরা বেশ পশ্চার রয়েছে দেখতে পাচ্ছি। তবে রমজান আসলে যে দরদামের যে ঊর্ধ্বগতি সেটি এখনো প্রতীয়মান হচ্ছে মুন্সিগঞ্জের বাজারে, এবং বাজারগুলোতে আসলে শাকসবজির দাম সেটি সম্পর্কে ক্রেতা বিক্রেতাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা সকলেই কিন্তু আসলে বলছে রমজানের তুলনায় এই মুহূর্তে প্রতিটি পণ্যের দামে কিন্তু আসলে সবজিতে থেকে 20 টাকা বেড়েছে। যেই বেগুন রমজানের আগে 80 টাকা কেজি ছিল সেটি কিন্তু আজকের বাজারে 100 টাকা করে বিক্রি হচ্ছে কেজি প্রতি। এবং একই সাথে দেখা যাচ্ছে যে লেবুর দামে কিন্তু একটি বেশ ঊর্ধ্বগতি রয়েছে। এবং এই বিষয়ে আমরা প্রশাসনের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। মুন্সিগঞ্জ জেলা প্রশাসন থেকে আমাদেরকে যেটি জানিয়েছে যে আসলে তাদের পক্ষ থেকে বাজার মনিটরিং করা হচ্ছে এবং বাজার মনিটরিং এর মাধ্যমে কিন্তু আসলে যারা যেসব অসাধু ব্যবসায়ী রয়েছে সেই সব অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বেশি রাখছে। এবং ইতিমধ্যে বেশ কয়েকজন ব্যবসায়ীকে কিন্তু জরিমানার আওতায় আনা হয়েছে তারা জানিয়েছে। এতটুকু পরিসংখ্যানটুকু যদি আমি বলি, আসলে প্রতিদিনই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে 1টি কিংবা 2টি বাজারে মনিটরিং করা হয়, কিন্তু মুন্সিগঞ্জে কিন্তু কয়েক শতাধিক বাজার রয়েছে, অর্থাৎ অধিকাংশ বাজারে কিন্তু আসলে মনিটরিং এর আওতার বাইরে থেকে যাচ্ছে। এসব বাজারে কিন্তু দেখা যাচ্ছে ক্রেতাদের আসলে দাম নিয়ে কিছুটা অস্বস্তির মধ্যে পড়তে হচ্ছে। বিশেষ করে সবজি এবং কাঁচা বাজারের দাম কিন্তু দেখা যাচ্ছে যে এই মুহূর্তে কিছুটা লাগাম ছাড়া, এবং মাংসের দামও বেড়েছে। ঈদে রমজানের আগে গরুর মাংস কেজি প্রতি 750 টাকা করে বিক্রি হলেও কিন্তু এই কিন্তু সেটি 780 থেকে 790 টাকা বেড়েছে দামে বিক্রি হচ্ছে। অর্থাৎ প্রতিটি পণ্যের দামে কিন্তু আসলে বেশ একটি দেখা যাচ্ছে উদ্যোগমুখী দাম রয়েছে, এবং সেক্ষেত্রে কিন্তু আসলে ক্রেতাদের কিছুটা আসলে বিক্রয় করতে হচ্ছে। বিশেষ করে দেখা যাচ্ছে মধ্য আয়ের যেসব মানুষরা রয়েছে সেসব মানুষদের কিছুটা বিপাকে পড়তে হচ্ছে। আর বিক্রেতারা বলছে আসলে রোজার সময় আসলে কিছু ক্রেতা আছে যারা একেবারে অনেক বেশি পণ্য ক্রয় করে প্রয়োজনের ক্ষেত্রে কিন্তু আসলে বাজার পরিস্থিতির মধ্যে কিছুটা আসলে প্রভাব পড়ে। যার যতটুকু প্রয়োজন ততটুকু কিনলে হয়তো বা এই ক্রয় করার কথা বলছিলেন আপনি। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য সাকিব। সাতক্ষীরায় এক ময়দানে প্রতিদিন একসাথে ইফতার করেন 6000 মুসল্লি। দিনভর ইফতার তৈরিতে বিশাল কর্মযজ্ঞ চলে। মাগরিবের আজানের আগে দূর দূরান্ত থেকে মুসল্লিরা ছুটে আসেন মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়। 90 বছর ধরে প্রতি রমজানে মাস জুড়ে এই আয়োজন চলে। 6000 মুসল্লির ইফতার প্রস্তুতের ব্যস্ততা। কালীগঞ্জ উপজেলার নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশনে প্রতি বছরই হয় ব্যতিক্রমী এ আয়োজন। আমাদের এখানে স্বেচ্ছাসেবক আছে প্রায় 350 মতো। তারা পারিশ্রমিকবিহীন তারা এখানে কাজ করে, কর্ম করে সওয়াবের আশায়। একসাথে সবাই দিন শেষে ইফতারি করে সব আনন্দদায়ক মুহূর্ত কাটানোর জন্য আমরা এখানে আসি।
ইফতার তৈরি শেষে স্বেচ্ছাসেবকরা ইফতার বন্টন শুরু করেন। বিশাল ময়দানে সারি সারি গ্লাস প্লেটে বন্টন হয় 7 পদের ইফতার। থাকে সিঙ্গাড়া, সিদ্ধ ডিম, ছোলা, কলা, খেজুর সহ বিভিন্ন পুষ্টিকর খাবার। প্লেটে সব খাবার বন্টন করে আমরা লাইনে নিয়ে বসাই দিই। 1935 সাল থেকে এই ইফতারি কার্যক্রমটা চলমান আছে। আমাদের এখানে প্রতিদিন হচ্ছে 6 থেকে 7,000 লোকের ইফতারির আয়োজন করে থাকি। মাগরিবের আগেই দূর দূরান্ত থেকে ছুটে আসেন মুসল্লিরা। ইফতার আয়োজনে অংশ নিতে হাজার হাজার মুসল্লিতে পরিপূর্ণ হয় মাঠ। 5-6 হাজার মুসল্লি একত্রিত এখানে ইফতারে সমবেত হয়। তো আমিও আজকে সেই ইফতারে অংশ নেওয়ার জন্য এই সাতক্ষীরা থেকে আসছি। এখানে ইফতার করতে আসছি, এটা আমাদের সাতক্ষীরার খুবই ঐতিহাসিক একটা ব্যাপার। রমজান মাসে 30 দিন ব্যাপী ইফতারি দেওয়া হয়, আর আমরা সেই ইফতারির উদ্দেশ্যে আসি। সম্পূর্ণ আল্লাহ এবং আল্লাহ রসুলের যে নিয়ামত, সেই নিয়ামতটি ভোগ করার জন্য আমরা আসি। আহসানিয়া মিশনের এই ময়দানে দৈনিক ইফতার করেন 6,000 মুসল্লি, যার সবটাই আয়োজন হয় দানের অর্থ দিয়ে। প্রতিদিন প্রায় 2,60,000 টাকা খরচ হয়। কেউ এককভাবে বহন করেন, আবার কোনো দিন কয়েকজন মিলিতভাবে এই অর্থ বহন করেন। বর্তমানে এখানে প্রায় 300 স্বেচ্ছাসেবক কাজ করছে। সৃষ্টির সেবার মধ্য দিয়ে স্রষ্টার সন্তুষ্টি লাভের আশায় 1935 সালে এই ইফতার মাহফিলের সূচনা করেন খান বাহাদুর আহসানুল্লাহ। 1965 সালে তার মৃত্যুর পর এটি অব্যাহত রেখেছেন খাদেম অনুসারীরা। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। এই ছিল সংবাদ সারাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।